আমি আল জাজিরার কথাও বলছি না, বিবিসির কথা বলছি না। মিলিটারি আসলে সমস্ত ক্ষমতার উৎস বর্তমান ডক্টর ইউনূসের, এবং সেটার আরেকটি বড় বিষয় যেটা নিয়ে আমি আলোচনা আসলে করতে চাই সেটা হলো বিচার দেবে। মিলিটারি কেন গুলি চালালো, আর্মি কেন গুলি চালালো, আর্মির এই ভিডিওতে আমরা কেন দেখতে পেলাম, যেটা ইতিমধ্যে নট অনলি ওয়ান ভিডিও, অনেক ভিডিও, শত শত ছবি যেসবগুলো আমরা সংগ্রহ করে পৃথিবীর গণমাধ্যমগুলোকে, পৃথিবীর নামি দামি গণমাধ্যমগুলোকে আমরা সরবরাহ করছি, স্টেট ডিপার্টমেন্টকে দিয়েছি, হোয়াইট হাউসকে দিয়েছি, জাতিসংঘকে দিয়েছি। সেখানে মিলিটারি বলছে গুলি করো, গুলি করো, সোজাসুজি গুলি করো। সেখানে কে তাকে নির্দেশ দিল? সেই নির্দেশদাতা কে? আর্মি কেন তার নিজের মানুষের উপর গুলি করবে? যে আর্মি 3রা অগাস্ট বলেছে সে বাংলাদেশের জনগণের উপর লাঠিচার্জ করবে না, সেই আর্মি কার নির্দেশে একদম আনআর্মড বা সিভিলিয়ান যারা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের লিডারকে প্রোটেক্ট করছে, রাজনৈতিক প্রোটেকশন ছেড়ে করছে, সেখানে আর্মি গুলি চালাবে কেন? এবং সেখানে আর্মি গুলি চালিয়ে মানুষকে হত্যা করবে কেন? তারপর সেখানে কেন কারফিউ দিয়ে তাদেরকে দিন রাত গ্রেফতার এবং হত্যা করা হবে? তারপর এই বিষয়টা নিয়ে কেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা অনেকটাই, আমেরিকান প্রেসিডেন্ট যখন বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করে, আমেরিকার প্রেসিডেন্ট যখন ইরানে আক্রমণ করে, তখন যেরকম মনিটরিং করেন সেইভাবে তারা সেখানে বসে মনিটরিং করবেন হত্যাকে, সেটা হবে কেন? এখানে আরেকটা বিষয় আসলে করতে চাই, কারণ বিবিসি এবং আল জাজিরা বিশ্লেষণটা এইভাবে করা আরো উচিত ছিল। কারণ হলো সেখানে আমরা পৃথিবীতে গণহত্যার যে সংজ্ঞা দেখি, সেই সংজ্ঞার মধ্যে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, কিন্তু আরেকটি সংজ্ঞা সেখানে রয়েছে, সেটা আমি দেখি উত্থাপন করতে পারি কিনা, যে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে যদি বিনা বিচারে হত্যাযজ্ঞ চালানো হয় সেটা গণহত্যা। তাহলে নির্দিষ্ট অঞ্চল, একটা গোপালগঞ্জবাসী সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে, সবাই না হোক 90%, 95% মানুষ ভালোবাসে, এবং তারা একই খাবার খায়, একই কথায় কথা বলে, একই ভাষায় কথা বলে। সেখানে আর্মি, বাংলাদেশের শুধু বিমান বাহিনী ছাড়া সমস্ত বাহিনী দিয়ে তাদেরকে ঘেরাও করে তাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। অতএব আন্তর্জাতিক এই আইন অনুসারে এটা একটা গণহত্যা, এবং সেটা বিবিসি এবং সেইভাবে বিশ্লেষণ করেনি। এটাই ছিল আপনার উত্তর। ধন্যবাদ। আপনি যে গণহত্যার সংজ্ঞা যেটা বললেন, ওইখানে আমি যে একটু পড়াশোনা করার চেষ্টা করছি, ওইখানে আমি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই সংজ্ঞায় কাউকে অস্ত্র দিয়ে মারার দরকার নেই। কোন একটা গোষ্ঠীকে যদি মৃত্যুর হুমকি দেয়া হয়, সেটাও কিন্তু গণহত্যা। কিন্তু বাংলাদেশের পৃথিবীর খুব বাজে একটা সময় আমরা পার করছি। পৃথিবীর বাজে অনুসঙ্গ বলছে এই কারণে, গাজায় আর কি করলে সেটা তাদের সংজ্ঞায় গণহত্যা হবে। একটা জনগোষ্ঠীকে ধ্বংস করা, তাদের আবাসভূমি, খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু ধ্বংস করা হয়েছে, এবং আজকে সেটা গণহত্যার সংজ্ঞায় পড়ছে না। প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে যারা মানবাধিকার কথা বলেন, আমার শান্তিতে নোবেল বিজয়ী একজন প্রধান উপদেষ্টা আছেন, তিনি ওই বিষয়টা নিয়ে চুপ। বিশেষ একটা সময়ে তারা মার্চ ফর গাজা এত কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু এরপরে আর কোনো দেখিনি। দস্তগীর জাহাঙ্গীর, আপনি সেনাবাহিনী একটা বিষয়টা এনেছেন তখন আমি একটু শেয়ার করি আপনাকে। আমি খোঁজ নিয়ে শুনেছি সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য, যেটা অন রেকর্ড উনি বলেন নাই। বক্তব্যটা হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে এই প্রশ্নগুলো এসেছে যে বাংলাদেশে আরো তো রাজনৈতিক দল আছে, কাউকে তো সেনাবাহিনী পাহারা দিয়ে বেড়াচ্ছে না, এদেরকে কি কেন এটা করছে? সেনাবাহিনীর ভেতরে প্রশ্নটা উঠেছে। তখন এটা যখন সেনাবাহিনী প্রধানকে বলা হয়েছে, তিনি বলেছেন ওদের যে অবস্থা এখন, এই প্রোটেকশন যদি না দেওয়া হয়, ওদেরকে লোকজনকে মেরে ফেলবে, যে কোনো জায়গায় মেরে ফেলবে, তখন দায় দায়িত্ব দেবে সেনাবাহিনীর উপরে, যেহেতু সেনাবাহিনী একটা পজিশনে আছে।
আর একটা ব্যাপার আমি এই প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি কিছু লাইভ প্রোগ্রাম করেন বিভিন্ন সময়। কিছুদিন আগে রাতের বেলা আপনার ওয়াশিংটনের রাতের বেলা আপনি একজন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্বকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছিলেন। তখন আপনার যেন কোনো মনে হচ্ছিল আপনার দর্শকদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন, বাংলাদেশে বিশেষ কিছু ঘটছে, রাত পেরোলেই হয়তো আমরা কোনো একটা খবর পাবো। বিষয়টা কি ছিল সেটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা এই বিষয়টা সামনে আনার জন্য। আরেকটা বলি, ওয়াকার সাহেবের যে বক্তব্য আপনি অফ দ্য রেকর্ড থেকে এনে যে কথাটা করলেন, তুলে ধরলেন, দুটাই বিশ্লেষণ করা খুবই জরুরি। জরুরি হলো এই, বাংলাদেশের 5ই অগাস্টের পরবর্তী সময়ে প্রতিবারই একটি বিষয় ঘটানো হচ্ছে আর্মির পক্ষ থেকে, স্পেশালি ওয়াকারের পক্ষ থেকে। সেটা কি, ওয়াকার কিছুদিন পরপরই উনি আসেন যে আজকে আমি বক্তৃতা করব, মানে এখন নয়, আমি বলছি আর কি, বক্তৃতা করব। তখন একটা আমাদের মনে একটা প্রশ্ন আসে, তাহলে উনি যে বলছিলেন 5ই অগাস্টে বলছিলেন যে দেশের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম এবং সেখানে আমরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি, আমরা এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাব এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করব। তাহলে কি আমরা সেই বিষয়গুলো কি উনি উত্থাপন করবেন, সেটা কি প্রতিপালন করবেন? এরকম একটা ধোঁয়া উনি উঠাতেন, যেটা এখন সময়ের পরিবর্তনে, এই সময় যখন এখন আসলো 16ই জুলাই, তখন আমরা দেখতে পেলাম যে না, নিরস্ত্র বাঙালি সাধারণ মানুষের উপর এই আর্মি গুলি করছে। ওয়াকার সাহেব কিন্তু তখন আর এনাফ আর বলছেন না, উনি কিন্তু তখন আর মাইক্রোফোনে আসছেন না, ভিডিওতে আসছেন না। অতএব আপনি সেই যে বহুদিন আগে আমার যে লাইভ প্রোগ্রাম দেখছিলেন সন্ধ্যার সময়, আমাদের এখানে একটু অন্ধকার হয়ে পড়েছিল, সেই সময়ের কথাটা হলো যে এই ওয়াকার সাহেব যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে, নিরাপত্তা আছে। অতএব ধারণা করা হচ্ছিল যে উনি যে বক্তৃতা করবেন সেদিন, সেটাতে কি উনি এমন কোনো কিছু করবেন যেটাতে করে বাংলাদেশে আর কোনো মব কিলিং হবে না, আর কোনো অ্যাট্রোসিটি হবে না, আর কোনো গণ হত্যার পরিবেশ তৈরি হবে না। অতএব সেই উত্তেজনাটা যাতে সরাসরি মানুষের সামনে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম। কিন্তু 16ই জুলাই সেটা প্রমাণ করে দিল যে এই ঠিকাদার সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকার, এই ওয়াকার সাহেব আসলে যাদের হয়ে, যে প্রভুদের হয়ে উনি কাজ করছেন, তাদের জন্য কাজ করার জন্য ওনার যত ধরনের অভিনয় করতে হবে, যতবার মোলা ঝুলাতে হবে, সেইগুলো উনি করেছেন। উনি না হলে এসে সভা করে কেন বললেন যে এনাফ ইজ এনাফ, নো মোর মব, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাব। উনি তো আর কিছুই এখন বলছেন না। তারেক জিয়ার সাথে দেখা করে ওনারা ডিসেম্বর থেকে নিয়ে গেলেন এপ্রিলে, এবং রোজার আগে পিছনে। এখন তারপর ঘটানো হচ্ছে ইয়েতে গোপালগঞ্জে গণহত্যা, তারপর শিশুদের স্কুলের উপর, আমি বলছি মারিস্টন স্কুলের উপর ফাইটার জেট ক্র্যাশ হওয়াতে সেখানে শিশুদের যারা নিহত হয়েছে তাদের সঠিক তদন্ত, সঠিক নাম্বার প্রকাশের জন্য, এবং এই ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত বন্ধু, যাকে উনি উপঢৌকন হিসাবে একটা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন, তার পদত্যাগ, এই সকল দাবিতে যখন আমাদের শিশুরা সচিবালয়ে ঘেরাও করে, তখন সেখানে আবার আর্মি গুলি করে, আবার একটা শিশু সেখানে নিহত হয় এবং বহু আহত হয়, এবং এসব ভিডিও দেখা যাচ্ছে। অতএব এই বিষয়টা একদম আপনার কাছে এখন ক্লিয়ার করে আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে উত্থাপন করছি যে আমাদেরকে আর মরিয়া প্রমাণ করিতে হবে না আমরা জীবিত ছিলাম। এই যে তিনি এই আর্মি প্রধান, তা উনি আপনি যে কথাটা অফ দ্য রেকর্ড থেকে এনে বলছেন যে কেন পাহারা দিচ্ছেন, এটা কত বড়
কত বড় আমি বলবো যে এই যুক্তিটা আসলে কোন কোন নিয়মে খাটে যে তাদেরকে মেরে ফেলবে, অর্থাৎ তাদেরকে রক্ষা করতে পুরা গোপালগঞ্জবাসীকে গুলি করতে হবে। তাদেরকে রক্ষা করতে হলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে তাদের গুলি করতে হবে এবং তাদের হোটেলে পাহারা দিতে হবে সমস্ত নামি দামি যত সাজোয়া যান আছে যেটা যুদ্ধে ব্যবহৃত হয়। এদেরকে তো আপনারা পাকিস্তানি মিলিটারি যেই ফর্মুলাতে তাদের দেশ শাসন করে, একবার ইমরান খানকে নিয়ে আসে, আরেকজনকে নিয়ে আসে, এখন আরেকটাকে নিয়ে আসে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায় এবং ক্ষমতায় বসে তাদেরকে কাউকে কিন্তু 5 বছর কভার করতে দেয় না। এই ফর্মুলাতে যে বাংলাদেশে এই 5টা ছেলেকে যাদেরকে দিয়ে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে, এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই 5 জনকে রক্ষা করার জন্য। এটা সম্পূর্ণভাবে যেহেতু অফ দ্য রেকর্ড, আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না। আর যদি এটা যৌক্তিক ভাবেই উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত, কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক দলকে পাহারা দেয়ার। ওনার দায়িত্ব যদি হয়ে থাকে, আগেই বলে রাখি, সশস্ত্র বাহিনীর কাজ কিন্তু মৌলিক কাজ কিন্তু দেশের মানুষের নিরাপত্তা বিধান নয়। ওনাদের শপথ হলো 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, আমাদের ভৌগোলিক স্বাধীনতা রক্ষা করবেন, আমাদের মানচিত্র রক্ষা করবেন, আমাদের 1 ইঞ্চি মাটিতেও যাতে বহিঃশত্রু দাঁড়াতে না পারে। কিন্তু এই আর্মি কি করছেন? এই আর্মি যদি বলা হয় ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় নিয়ে ওনাদেরকে ব্যবহার করছেন, দ্যাট ইজ অলরেডি নট ট্রু। ইটস প্রুভেন দ্যাট এই মিলিটারি ডক্টর ইউনুসের কে এনেছেন, বসেছেন, ডক্টর ইউনুসকে বলছেন আপনি যা খুশি করে বেড়ান, আমরা আমাদের মতন ক্ষমতায় করবো। না হলে তাদের কোর্ট মার্শাল হওয়ার মৌলিক কারণটা হলো যে তারা একটা কোন রাজনৈতিক পার্টিকে ওনারা করতে পারে না, প্রোটেকশন দেওয়ার অধিকার রাখেন না, আইনগত ভিত্তি নেই। এবং আমি এটাও বলছি না যে এক দলকে দিতে হলে আরেক দলকে দিতে হবে, সেটার আইনগত ভিত্তি। তাদের যদি জানের নিরাপত্তাহীনতায় থাকে তাহলে তারা পুলিশ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা সেটা অ্যাসাইন করতে পারে। তা বাংলাদেশে এখন প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায় আমেরিকার মতন, সেখানে তাদের যেহেতু হাজার হাজার কোটি টাকা এখন তাদের মূলধন, তারা পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা নিয়োগ করতে পারে নিজস্ব ভাড়া দিয়ে। এমনকি পুলিশ বা আমেরিকাতে পুলিশকে আপনি টাকা দিয়ে ঘন্টা হিসাবে পাহারায় রাখতে পারেন, কিন্তু আর্মিকে নয়। এটা মনে রাখতে হবে, আর্মি হলো বহিঃশত্রু আমাদের সম্পদ, যে সম্পদ কাজে লাগবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার, এবং তারা এই কয়েকজনকে রক্ষা করতে আমাদের জনগণের উপর গুলি করেছেন। সেটা গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন যা বাংলাদেশি জায়গা নয় বা অন্য দেশের জায়গা নয়, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ, যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। সেখানে ওনাদের প্রয়োজন ছিল এই পার্টি, এই যে 5 জন, তারা যে বলছে মার্চ টু গোপালগঞ্জ মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করছে, তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল। আর্মি তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল যে নো, ইউ ক্যানট ডু দ্যাট। তোমরা বলছো পথসভা করছো, কি করছো সারা দেশে, আর এখানে মারছো, এটা তো মিলিটেন্ট বিষয়। সো তারা জনগণকে প্রোটেক্ট না করে তারা প্রোটেক্ট করলো তাদের, যাদেরকে তারা ক্ষমতায় বসিয়ে 4-5 বছর পরে আবার ফেলে দিয়ে আবার কাউকে বসাতে চায়, সেই পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে।